তো আমরা আগের দিন যে ক্লাস 6 এর চ্যাপ্টারটা পড়ছিলাম 4 নম্বর চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, প্রাচীন ইতিহাসের যে ধারাটা আমরা পড়ছিলাম। তো এটা এখানে যে ধারাটা আমরা আলোচনা করছি যে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, তাই তো? তার আগের চ্যাপ্টারে আমরা 3 নম্বরে যে 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পড়েছি, মেহেরগড় সভ্যতা আর হরপ্পা সভ্যতার কথা পড়েছি। তারপরে আমরা এখানে যেটা পড়তে চাচ্ছি যে সভ্যতাটা, সেটা প্রকৃতপক্ষে যে বৈদিক সভ্যতা। সেটা কেন বৈদিক সভ্যতা বলা হয়েছে আমরা বলেছি যে বেদ এই সময় রচিত হয়েছিল। বেদ মানে কি, বা বিদ কথা থেকে এসেছে বেদ, জ্ঞান। তো এই সময় যে বেদের রচনা হয়েছিল, আমরা বৈদিক সাহিত্য পড়ার সময় বলে দিয়েছি, সেই থেকেই কিন্তু বৈদিক যুগ নামটা এসছে। এবং এই সময় হচ্ছে বেদের যে 4টা ভাগ ছিল, যে ঋক, সাম, যজু, অথর্ব, তার মধ্যে ঋক বেদটা প্রথমের দিকে রচিত হয়। কি বলছি, বোঝা গেল? ঋক বেদ। এই ঋক বেদটা যেহেতু প্রথমের দিকে রচিত হয়, তো ওই বৈদিক যুগটাকে, যেটা বৈদিক সাহিত্য রচিত হয়েছিল যেই যুগে, সেটার প্রথম অংশটাকে বলা হয় ঋক বৈদিক যুগ, কিংবা প্রাচীন বা আদি বৈদিক যুগ বলে বলা হচ্ছে, প্রাচীন বৈদিক যুগ। তো বৈদিক যুগে প্রাচীন যে পর্বটা আদি বৈদিক যুগ বলে বলা হচ্ছে। আর পরবর্তী পর্যায়ে ঋগ্বেদ বাদ দিয়ে সামবেদ, যজুবেদ, অথর্ববেদ, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, কিংবা হচ্ছে যে বিভিন্ন মহাকাব্য, তার সঙ্গে সঙ্গে যে যে 6টি বেদাঙ্গরও রচনা হয়েছিল, বেদাঙ্গ। তো এইগুলো কিন্তু সমস্ত যে সময় রচিত হয়েছিল সেটাকে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তো এই যে যুগ ভাগটা আমরা কিসের উপর ভিত্তি করে করেছি প্রধানত, না বৈদিক সাহিত্যটা কিভাবে রচিত হয়েছিল তার উপর ভিত্তি করে বেদের ভাগটা রয়েছে। তো এটা প্রথমে 1500 থেকে শুরু করে 1000 খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে আমরা আদি বৈদিক যুগ বা ঋক বৈদিক যুগ বলে বলেছি। আর পরবর্তী সময় যেগুলো রচিত হয়েছে সেটার উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে যে পরবর্তী বৈদিক যুগ। কি বলছি, বোঝা গেল? এটা আমরা জেনেছি। তো এই সময়ে যে এই প্রত্যেকটা যে বেদ যেগুলো রচিত হয়েছিল, এই যে 4টা বেদকে, এই ঋক, সাম, যজু, অথর্বকে আবার সংহিতাও বলা হয়। কি বলছি, বোঝা গেল? সংহিতা কেন বলা হয়, না এদের মধ্যে একটা ছন্দের মিল ছিল, তো এদেরকে সংহিতাও বলা হচ্ছে। আবার মহাকাব্য যেটা বলছি, মহাকাব্যর কথা আমরা বলেছি আগে, যে এই সময় যে মহান ব্যক্তি বা রাজার কাহিনীকে নিয়ে রচিত যে সাহিত্য, সেটাকে বলা হচ্ছে মহাকাব্য। দুটো বিখ্যাত মহাকাব্য রামায়ণ, মহাভারত আমরা পড়েছি। আর এই সময় গ্রিক দেশেও, গ্রিকেরও দুটো মহাকাব্য, ইলিয়াড, ওডিসির কথাও আমরা জেনেছি। তো এইগুলো হচ্ছে বৈদিক সাহিত্য। তো এই বৈদিক সাহিত্যের কোনটাতে কি আলোচনা রয়েছে একটু বইতে রয়েছে, তোরা নিশ্চয়ই 48 পৃষ্ঠাটা একটু খেয়াল করবি, মনে রাখার মধ্যে রয়েছে। তো এখানে দেখে নিবি যে এই যে দেখ, ঋক, বেদ এগুলো সব ছন্দে লেখা হতো বলে, ছন্দে বাঁধা সমস্ত ঋকের সমন্বয়ে গঠিত বলে এদেরকে ঋক সংহিতা বলেও বলা হয়। এছাড়া দেখ সামবেদে কি রয়েছে, সামবেদে সুর করে গান গাওয়া হতো, সামবেদটাকে সুর করে গান গাওয়া হতো। তারপরে কি এই দেখ অথর্ববেদে কিসের কথা রয়েছে, মন্ত্র, এই সমস্তের কথা রয়েছে, জাদু মন্ত্রের কথা রয়েছে। যজুর্বেদের কিসের কথা রয়েছে, যে আচার অনুষ্ঠান বা বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য যে দরকারি মন্ত্র রয়েছে সেইগুলো। আর কি এই যে আমরা ব্রাহ্মণ বলছি, ব্রাহ্মণটার রচনা কেন হলো, না এই যে বেদ ঋক, সাম, যজু, অথর্ব, এই বেদগুলোকে ভালো করে ব্যাখ্যা করার জন্য, সংহিতাগুলোকে ব্যাখ্যা করার জন্য গদ্যে রচিত হলো, এটা হচ্ছে ব্রাহ্মণ, গদ্যতে রচিত হলো। তারপরে আরণ্যকে আমরা জানবো যে যাগযজ্ঞ, পূজা পার্বণের ব্যাপার রয়েছে। আর উপনিষদ, উপনিষদ প্রকৃতপক্ষে এই বেদকে ব্যাখ্যা করার জন্য, বিভিন্নভাবে ব্যাখ্যা করার জন্য এবং তার চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করার জন্য এই উপনিষদের রচনা হলো। তার সঙ্গে সঙ্গে বেদাঙ্গও রচনা হলো। বেদাঙ্গ জিনিসটা কি, 6টা বেদাঙ্গ। সেই 6টা বেদাঙ্গ কি বইতে তোদের নেই, এখানে লিখে নে। শিক্ষা, তারপরে হচ্ছে কি ছন্দ, তারপরে হচ্ছে কি ব্যাকরণ, তারপরে হচ্ছে কি নিরুক্ত, আর হচ্ছে কি জ্যোতিষ, আর একটা হচ্ছে কি কল্প। এই যে 6টা বেদাঙ্গ রচনা হলো, এগুলোর রচনার কারণ কি, না যাতে করে বেদটাকে যে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার জন্য
যে সঠিক উচ্চারণ করা কিংবা সঠিক ছন্দে উচ্চারণ করা, আসল অর্থ বোঝা প্রভৃতির জন্যও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সময় বেদাঙ্গর রচনাও হয়েছে। তো এইটা ছিল টোটাল যে বৈদিক সাহিত্য, এবং বৈদিক সাহিত্যের উপর ভিত্তি করে যে বৈদিক যুগের ভাগটা আমরা আগের ক্লাসে কিছুটা আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করবো হচ্ছে বেদের ভূগোল, বৈদিক যুগের বৈদিক যুগ এবং প্রত্নতত্ত্ব। বিভিন্ন বৈদিক যুগে যে দু প্রকার যুগের কথা বলছি, একটা হচ্ছে আদি বৈদিক যুগ, আর একটা যে বলছি পরবর্তী বৈদিক যুগ। এই দুই প্রকার যুগের যে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেটা জানো। তো প্রথমে চলে আসছি বেদের ভূগোল। বইটা একটু খেয়াল কর। ভূগোল বলতে কি বোঝো? যে ভূপ্রকৃতির রূপ আমরা জানবো, ভূগোল সেখানে বলা হয়। অর্থাৎ এই বৈদিক যুগের ভূপ্রকৃতির কিছু উল্লেখ পাওয়া যাচ্ছে কিনা আমরা এখানে জানবো। আমরা প্রথমে বেদের ভূগোলে অর্থাৎ সেই যদি আদি বৈদিক যুগের কিছু তথ্য বা সেই সময় কিছু ভৌগোলিক নাম আমরা পাবো, যেমন কি পর্বত, যে বিভিন্ন পর্বতের নাম ওই আদি বৈদিক বেদের থেকে আমরা পাবো, যেমন কি হিমবত মানে কি, ওটা হিমালয়কে বোঝাচ্ছে, কিংবা কাশ্মীরের মুজবন্ত, এটা থেকে আমরা কাশ্মীরকে বোঝাচ্ছে। এইরকম বিভিন্ন কিছুর নাম আমরা পাবো, কিন্তু এখানে কি বিন্ধ্য পর্বতের তখন কিন্তু উল্লেখ নেই। তাহলে গুরুত্ব সহকারে তোরা বুঝতে পারছিস বেদের ভূগোলটা যেটা আমরা বলছি, বেদের ভূগোলের প্রথমে ভূগোল কি, যে ভূপ্রকৃতির কি পরিচয় পাচ্ছি। তো আমরা এই আদি বৈদিক যুগে কি কি নামগুলো পাচ্ছি? হিমবত কথাটা পাচ্ছি। হিমবত মানে কি হিমালয়ের যে আদি নাম ছিল, কিংবা হচ্ছে কি যে মুজবন্ত, এই নামগুলো বলতে কি মুজবন্ত শৃঙ্গ, এটা কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের নামও পাচ্ছি। এইরকম আরো নদী কতগুলো, তাহলে এগুলো পাহাড়ের নাম পাচ্ছি, কিছু পাহাড়ের নাম, কিছু পাবো নদীর নাম। কিছু নদীর বলতে এখানে আমরা বিশেষ করে সিন্ধু নদী, সিন্ধু ও তার যে 5টা উপনদী আর সরস্বতী, এই নিয়ে একে বলা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল। সিন্ধু আর তার 5টা উপনদী কি শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা আর বিতস্তা। তাহলে 5টা উপনদী। আর তার সঙ্গে সঙ্গে কি পাবো? যে সরস্বতী নদী। এই 5টা উপনদী প্লাস সরস্বতী প্লাস সিন্ধু, এই 7টাকে বলা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল। এই সপ্ত সিন্ধু অঞ্চলের পরিচয়টা আমরা যেটা পাচ্ছি, এটা হচ্ছে ঋগ্বেদ থেকে এগুলো সব তথ্য পাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারছি কি ওই জায়গাগুলোতে, অর্থাৎ সিন্ধু নদের পাশাপাশি যে সপ্ত সিন্ধু এলাকাতেই আদি বৈদিক যুগের মানুষেরা বসবাস করত। এটা আমরা বৈদিক ভূগোল থেকে কিছু সেই সময়ের তথ্য পাচ্ছি, এবং তার বিস্তারটা কতদূর পর্যন্ত ছিল তাও আমরা জানতে পারবো। অর্থাৎ কতদূর পর্যন্ত এর বিস্তার ছিল, যেই সমস্ত যে এলাকাগুলোর নাম পাচ্ছি সেখান থেকে দেখা গেছে যে বিস্তারটা ছিল আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত থেকে যে সপ্ত সিন্ধু অঞ্চল, এই অঞ্চলটা কিন্তু ছিল বিশেষ করে ওই সভ্যতার বিস্তার। তখন কিন্তু এখানে গঙ্গা নদী কিংবা যমুনা নদীর কোনো নাম উল্লেখ নেই। কি বলছি, বোঝা গেল? তাহলে এখানে গঙ্গা নদী যমুনা নদীর কোনো উল্লেখ নেই। তাহলে আমরা ভারতের ম্যাপটা যদি একটু খেয়াল করি, তো এখানে গুজরাট থেকে শুরু করে তাহলে মাঝখানের দিকে আমরা জানি যে গঙ্গা নদী রয়েছে, আর এইখানে রয়েছে সিন্ধু ও তার শাখা নদীগুলো, তো এই এলাকাটাই কিন্তু আদি বৈদিক যুগটা ছিল। এই যে গঙ্গা নদী কিংবা যমুনা নদী, এই নদীগুলোর কথা কোনো উল্লেখ নেই, অর্থাৎ সেই জায়গাটা তার বিস্তার ছিল। পরবর্তী বৈদিক যুগে আমরা কিসের উল্লেখ পাবো? পরবর্তী বৈদিক যুগেই কিন্তু গঙ্গা নদী, যমুনা নদী, এদের কথাগুলো বেশি করে উল্লেখ পাবো। সঙ্গে সঙ্গে যে বিন্ধ্য পর্বতের কথা উল্লেখ আমরা আদি বৈদিক যুগে পাইনি, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নামের উল্লেখ পাবো। অর্থাৎ আমরা জানতে পারবো যে আদি বৈদিক সভ্যতাটা কিছুটা ধীরে ধীরে সরে সরে এসেছিল, এবং আদি বৈদিক যুগ যে পূর্ববঙ্গকে একটু নিচু চোখে দেখা হতো তার প্রমাণও পাবো। সেই জন্য আদি বৈদিক যুগের যে বিস্তারটা বা বৈদিক যুগের বিস্তার বিহারের যে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল না, বিহারের যে মিথিলা পর্যন্ত কিন্তু বিস্তার ছিল, তার এই দিকে কিন্তু আর ছিল না। অর্থাৎ বেশি বাংলাটাকে কিন্তু তৎকালীন সময় নিচু চোখে দেখা হতো। কি বলছে, বোঝা গেল? তাহলে এই ভূগোল থেকে কিন্তু আমরা আদি বৈদিক যুগের বিস্তার আর পরবর্তী বৈদিক যুগের বিস্তারটা একটু ভালো করে বুঝে গেল। তো এরপরে আমরা বৈদিক যুগের যে ভূগোলের পরে চলে আসছি বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব। তো বৈদিক যুগ এবং প্রত্নতত্ত্বতে আমরা কি জানবো, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে আমরা তাদের প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো পেয়েছি। তাহলে বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব, তোরা অন্য কিছু কর, অন্য কিছু বইটা করে এটা পরে দেখছি। তাহলে বৈদিক যুগ এবং প্রত্নতত্ত্বতে ইতিহাসটা একটু পড়ে দেখ, সেগুলোতে যে বলছি।
বৈদিক যুগ ও প্রত্নতত্ত্বতে কি বলছি, এখানে আমরা সভ্যতার যে বৈশিষ্ট্যগুলো পরপর দেখি। বৈদিক যুগ বলতে কি, আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। এই পরবর্তী বৈদিক যুগ ও আদি বৈদিক যুগে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধাতুর ব্যবহার, এইগুলো আমরা জানি। তো আমরা যদি এই যে টোটাল এখানে যেটা আলোচনার বিষয় রয়েছে, এখানে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে আদি বৈদিক যুগের কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচ্ছি এবং পরবর্তী বৈদিক যুগে কি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাবো। প্রথমে এখানে দেখবো আদি বৈদিক যুগে তামা ব্রোঞ্জের ব্যবহার, বোঝা গেল? তামা ব্রোঞ্জ এগুলোর ব্যবহার আমরা এখানে দেখতে পাবো, কিন্তু লোহার ব্যবহার এখানে পাবো না। এবং এই তামা ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন যে লাঙ্গলের ফলা হোক, তীর ধনুকের ফলা হোক, এগুলো সব তৈরি হতো। কি বলছি, বোঝা গেল? অর্থাৎ লোহার ব্যবহার তখন শুরু হয়নি। তো লোহার ব্যবহারটা পরবর্তী যে প্রত্নতাত্ত্বিক যুগে কিন্তু আমরা পাবো। এইরকম তামার যে জিনিসপত্রগুলো বা যন্ত্রপাতিগুলো, এবং এই সময় মানুষেরা কোন গবাদি পশুকে বিশেষ করে ব্যবহার করতো না, বিশেষ করে হচ্ছে ঘোড়াটা কিন্তু বিশেষ করে এর ব্যবহারটা হতো। এবং এটা বৈদিক যে যুগটা একটা যে গ্রামীণ সভ্যতা ছিল তার প্রমাণটাও আমরা এখানে পাচ্ছি। এবং এখানে কিন্তু ঘোড়ার ব্যবহার এবং পরবর্তী সময়ে ঘোড়ার যে লোহার ব্যবহারটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা লোহার ব্যবহার পাবো। এবং লোহার তৈরি বিভিন্ন যে যন্ত্রপাতি, কুড়াল, কোঠারি, এই সমস্ত কিছুগুলো আমরা তার পাবো। এবং এই যে আদি বৈদিক যুগের প্রত্নক্ষেত্রগুলো যেখানে পাঞ্জাবে পাওয়া যেত, আমরা পরবর্তী বৈদিক যুগের তথ্যগুলো আমরা হরিয়ানার অঞ্চলের দিকে এবং যে গঙ্গা নদীর যে যমুনা নদীর মোহনা অঞ্চলের দিকে, মানে দোয়েব অঞ্চলের দিকে বা অববাহিকা অঞ্চলের দিকে এগুলো আমরা পাবো। তো এখানে আরো কি কি পাবো, যে বিভিন্ন যে ছবি আঁকা যে ধূসর রঙের মাটির পাত্র, কি বলছি বোঝা গেল? এখানে ধূসর রঙের মাটির পাত্র পাবো আমরা, ধূসর রঙের, অর্থাৎ এই যে বৈদিক যুগে বিশেষ করে আমরা ধূসর মাটির পাত্র যেগুলো পাবো সেগুলো কি না, ধূসর রঙের মাটির পাত্র, বোঝা গেল? তো এইরকম কিছু কিছু এই প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো আমরা পেতে থাকবো। তো এইগুলা কোন স্থানে পেয়েছি, বিশেষ করে হরিয়ানার কিংবা আমরা যে হস্তিনাপুর, তহিতছত্র, নৌহ প্রভৃতি জেলাগুলিতে আমরা খ্রিস্টপূর্ব এই যে পরবর্তী বৈদিক যুগের কিছু নিদর্শন আমরা পেয়ে থাকবো। হস্তিনাপুর থেকে শুরু করে এই যে নামগুলো বইতে দেওয়া রয়েছে, অত্রঞ্জিখেরা কিংবা অহিতছত্র, নৌহ প্রভৃতি জায়গাগুলোতে আমরা লোহার তৈরি কিসের কিসের যন্ত্রগুলো এখানে পেয়েছি, লোহার তৈরি বিশিষ্ট ফলা কিংবা আংটি, পেরেক, এগুলো আমরা পেয়েছি। তো এইটা হচ্ছে বৈদিক যুগের যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান এবং তার প্রাপ্তিস্থল কোথায় কোথায় আমরা পেয়েছি বিভিন্ন বৈদিক যুগে। অর্থাৎ আমরা প্রথমে দেখবো লোহা ব্যবহার শুরু হয়নি, পরের দিকে ব্যবহার শুরু হয়েছে, তবে উভয় জায়গায় কিন্তু আমরা ঘোড়ার ব্যবহারটা কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ ঘোড়ার যে খুর, সেখানে নাল লাগানোর জন্য লোহার ব্যবহারটা আমরা এর ব্যবহার শুরু করতে দেখতে পাবো। তো এর পরের দিন আমরা হচ্ছে বৈদিক যে যুগের রাজনীতিটা আমরা আলোচনা করব, বৈদিক যুগের রাজনীতি।